জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। বেশ কয়েক মাস অতিক্রান্ত, গোটা বিশ্ব এই মুহূর্তে ফাইটটা করে যাচ্ছে করোনার মতো একটা ভয়াবহ ভাইরাস, সেটাকে মোকাবিলা করার জন্য। এখন অবধি ভ্যাকসিন আবিষ্কার করা যায়নি। গোটা বিশ্বের নানা প্রান্তে চলছে ভ্যাকসিন খুঁজে পাওয়ার একটা মরণপণ প্রয়াস। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে তাহলে কি হার্ড ইমিউনিটি এই মুহূর্তে একমাত্র ভরসা? সেই হার্ড ইমিউনিটির পথে আমরা কত দূর এগিয়েছি, এই প্রশ্নগুলো নানাভাবে ঘোরাফেরা করছে। তারই মধ্যে আমরা দেখছিলাম যে বিশেষজ্ঞরা বারবার করে জোর দিচ্ছিলেন র্যান্ডম অ্যান্টিবডি টেস্টের জন্য। কলকাতা শহরে শুরু হয়ে গেল সেই র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট। কি এই অ্যান্টিবডি টেস্ট? কেন অ্যান্টিবডি টেস্টের ওপর এতটা জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা? ভবিষ্যতে ভ্যাকসিন তৈরির কাজটা সেটা কি কোথাও সুগম হতে পারে? এর থেকে পাওয়া যে তথ্য তার উপর ভিত্তি করে হার্ড ইমিউনিটির কাছাকাছি আমরা পৌঁছেছি কিনা, সেটা কি কোথাও একটা আভাস পাওয়া যেতে পারে? এই সমস্ত প্রশ্নগুলোর আমরা উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্ট্রিট ফাইটে 3 বিশিষ্ট চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক গবেষক প্রসূন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার, রয়েছেন চিকিৎসক অমিতাভ নন্দী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনায় আসার আগে একবার দেখে নিই, কলকাতা শহরে শুরু হয়ে গেল র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট। করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরির মানে ওই ব্যক্তি কখনো না কখনো আক্রান্ত হয়েছিলেন। তাই কোনো এলাকায় র্যান্ডমে টেস্ট করা হলে বোঝা যাবে গোষ্ঠী সংক্রমণ বা হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে কিনা, যা রোগের বিরুদ্ধে যুদ্ধে কাজে আসবে। বাগবাজারে 7 নম্বর পুরসভার যে ওয়ার্ড অফিস, সেই অফিসে 10 জনের অ্যান্টিবডি পরীক্ষা হলো। এরা প্রত্যেকেই লাগোয়া বিভিন্ন বস্তির বাসিন্দা। এই অ্যান্টিবডি পরীক্ষা অর্থাৎ রক্তের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হলো চেন্নাইতে। 12 দিনের মধ্যে চলে আসবে রিপোর্ট। যেরকম একটা ব্লাড নেওয়া হয় টেস্টে, সেরকমভাবে নেওয়া হয়েছে। আর আমাদের তো বাগবাজারের মানুষ হিসাবে আমাদের একটা দায়িত্ব হয়, সেই জন্য আমি এই অ্যান্টিবডি এটা দিয়েছি। কলকাতা পুরসভার 16টি বোরোর একটি করে ওয়ার্ডের 4 জায়গা থেকে 10 জনের রক্তের নমুনা নেওয়া হবে। এছাড়াও কলকাতা সব কন্টেনমেন্ট জোন থেকে আরও 100 জনের অ্যান্টিবডি টেস্ট করা হবে। দেশের 13টি বড় শহরে অধিকাংশ করোনা রোগী। সংক্রমণ চরিত্র বুঝতে এই শহরগুলির নানা অংশের মানুষের অ্যান্টিবডি টেস্ট করাচ্ছে আইসিএমআর। সেই মতো কলকাতাতেও শুরু হলো কাজ। ওরাই ঠিক করে দিয়েছে কোনোটা যে ওয়ার্ডে সংক্রামক বেশি, আবার যে ওয়ার্ডে সংক্রামক কম। এরকম 16টা ওয়ার্ডে বিভিন্ন জায়গার থেকে তারা অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, হলেও কতটা হয়েছে, সেটা একটা সর্বভারতীয়ভাবে সেটাকে পরীক্ষা করবে। গত এপ্রিলেও বেলগাছিয়ায় অ্যান্টিবডি পরীক্ষা শুরু হয়, তবে ত্রুটিপূর্ণ কিটের জন্য তখন আর এগোনো যায়নি। ক্যামেরায় মনোজের সঙ্গে অয়ন ও তন্ময়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে প্রসূন বাবুর কাছে চলে যাব। প্রসূন বাবু, আমরা আরটিপিসিআর টেস্ট দেখেছি, যে টেস্টের ক্ষেত্রে সোয়াব টেস্ট হচ্ছিল, অর্থাৎ লালারসের নমুনা সংগ্রহ করে কারো শরীরে এই ভাইরাসটা রয়েছে কিনা, অর্থাৎ তিনি সংক্রমিত কিনা সেটা সম্পর্কে ডায়াগনোসিসের পর সেই অনুযায়ী চিকিৎসা, অর্থাৎ তিনি করোনা পজিটিভ নাকি করোনা পজিটিভ নন। আমি যদি এই অ্যান্টিবডি টেস্ট, তার তফাৎটা বোঝার চেষ্টা করি যে অ্যান্টিবডি টেস্টের লক্ষ্যটা কী? এই অ্যান্টিবডি টেস্টটা মূলত দুটো কারণে করা হয়। একটা হচ্ছে কতটা সংক্রমণের মাত্রা ছড়িয়েছে সেটা একটা দেখার জন্য, এবং এই অ্যান্টিবডি টেস্টটা হচ্ছে এটা একটা জায়গাকে ইন্ডিকেট করে যে একটা পপুলেশনের মধ্যে কতটা পার্সেন্টেজ অফ রোগীর মধ্যে এই সংক্রমণটা হয়েছে। আর আরেকটা দিকে এই অ্যান্টিবডি টেস্টিংটা আরেকটা দিকে যেটা ইটস টু আর্লি, এখন এত তাড়াতাড়ি বলা হয়তো সম্ভব না, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটির দিকে আমরা এগোচ্ছি কিনা এইটুকু বলার জন্য। একটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ এ ডিজিজ ইন দ্য পপুলেশন, আরেকদিকে হার্ড ইমিউনিটি। তো অ্যান্টিবডি টেস্টের গুরুত্ব এখানে তাৎপর্য, আমরা যদি আরএনএ পরীক্ষা করি লালারস দিয়ে, সেটা বাস্তবভাবে সারা ভারতে, এটা নিয়ে অনেক আপনারা লেখালেখি পড়েছেন, 100 বছর লেগে যাবে এরকমও বলছে সব দেশ, মানে দেশের সব মানুষকে চিকিৎসা করতে। কিন্তু এই অ্যান্টিবডি টেস্টিংটা যদি আইজিজি এলাইজা আমরা দেখি, ইমিউনোগ্লোবুলিন জি এলাইজা মেথডে, এটাকে মানে সম্প্রতি অবশ্য মেড ইন ইন্ডিয়া কনসেপ্টে তৈরিও করেছে বোধহয়, কোভিড কবচ নামে এনআইভি একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তো এই আইজিজি এলাইজা যদি আমরা ডিটেক্ট করি, আমরা মাস স্কেলে অনেক রোগের একসাথে আমরা দেখতে পাবো। এটা যথেষ্ট কম ব্যয়, এর ব্যয় খুব বেশি লাগে না, খরচাপাতি, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল মেথড
টু চেক দ্য প্রিভ্যালেন্স, যে মানে কতটা সংক্রামিত হয়েছে পপুলেশনে সেটা দেখার জন্য এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি আসবো আপনার কাছে, আমি ডক্টর নন্দীর কাছে চলে যাব। ডক্টর নন্দী, এই যে আইজিজি, এটা আমার শরীরে যদি আজকে পাওয়া যায়, যদি এই র্যান্ডম অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে দেখা গেল যে একজন এক্স, ধরা যাক আমি, আমার শরীরে এই আইজিজিটা পাওয়া গেল, তার মর্মার্থটা কি? এখন এই খুব সিম্পলিফাইড ওয়েতে এটাকে আপনি যেভাবে প্রেজেন্ট করছেন আজকের এই উপস্থাপনা এবং যে প্রশ্নগুলো করা হয়েছে, এর অনেক বড় মানে নেটওয়ার্ক শেকড় আছে, র্যামিফিকেশন আছে। শুধু আইজিজি যেটা আমি শুনলাম আপনারই মাধ্যমে, আমি জানতাম না যে এক একটা ওয়ার্ডে 10 জন করে নেওয়া হচ্ছে এবং এইরকম 16টা ওয়ার্ড, তার মানে সারা কলকাতা শহর থেকে 160টা স্যাম্পল না, নেওয়া একটি হবে। ওয়ার্ডে, আমি একটু বলছি, একটি এখন ওয়ার্ডে এর 16টি যদি বোরোর উদ্দেশ্য- ওয়ার্ডে একটি ওয়ার্ডে 4টি স্পট ঠিক করা হবে, সেই প্রত্যেক স্পট থেকে 10টি করে নমুনা। এছাড়াও কন্টেনমেন্ট জোনে আরও 100 জনের নমুনা সেটা কালেক্ট করা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে সংখ্যাটা তারা নিশ্চয়ই সেই পপুলেশন সাইজ দেখে, এটা পপুলেশন সাইজ দেখে ডিসাইড করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওখান থেকে পজিটিভ ট্রিটমেন্ট হয়েছে কোভিড পজিটিভ আরটিপিসিআরে কত পাওয়া গেছে, সেটাও একটা মাপকাঠি। আমি কতজনের নেবো সেটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর। এইভাবে একটা আমাদের স্টাডি ডিজাইন করতে হয়, একটা মডেল আছে। এই ডিজাইন হিসেবে আমাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড এই সংখ্যা করতে হয়। নিশ্চয়ই আইসিএমআর সেটা বলে দিয়েছে, সেইভাবে করা হচ্ছে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে আইজিজি নাকি আইজিএম না কি টোটাল। আমরা ডেঙ্গিতে সাধারণ মানুষ যারা দর্শক শুনছেন আমাদেরকে, তারা নিশ্চয়ই সম্যক তাদের ধারণা আছে এবং তারা শুনেছেন ডেঙ্গিতে আমরা এই কথাগুলো খুব ব্যবহার করি, NS1, আইজিএম, আইজিজি টেস্ট, এবং আমার বিশ্বাস যে তারা বুঝে এখনও জানেন তারা সেগুলো। তবে আমি তাদের আরেকবার তাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আইজিএম এমন একটা অ্যান্টিবডি যে কোনো ইনফেকশনের প্রথম দিকে সেটা আমাদের রক্তে আসে, কয়েক সপ্তাহের মধ্যে সেটা চলে যায়, সেটা আর পাওয়া যায় না মানে আর্লি স্টেজে সেটা পাওয়া যায় না, মানে হচ্ছে ওই টেস্টে ধরা যায় না। কারণ প্রতিটা টেস্টের একটা কিছু ধরার মাত্রা নির্ধারণ করা থাকে, যে তার কম হলে সেটা ধরা যায় না, তার মানে নয় সেটা নেগেটিভ, সে সেই অসুখে ভুগছে, কিন্তু টেস্টটা ধরতে পারছে না। কারণ আমরা যে মাত্রাটা বেঁধে দিয়েছি ওই টেস্টে, সেই টেস্টে ওই মাত্রার উপরে থাকলে তবেই সে ধরতে পারবে। এখন আইজিএম সেই হিসেবে দেখতে গেলে কয়েক সপ্তাহ পরে আর পাওয়া যায় না, তারপরে 1-2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আইজিজি আসে, রক্তে এসে যায়। এটাই আমাদের দীর্ঘদিন বছরের পর বছর এমনকি সারা জীবন থেকে যায়, যেটা নাকি আমাদের পরবর্তীকালে সেই রোগের প্রতি তাকে চিনিয়ে দেওয়ার জন্য আমাদের সাহায্য করে, তার প্রতি অ্যাকশন নেওয়ার জন্য। একদম লেম্যানের জায়গা থেকে এই জায়গাটা আমি যদি একটু কনক্লুড করার চেষ্টা করি, যে আমি এই কোভিড-19 এক্সপোজড হয়েছি কিনা সেটা সম্পর্কে দিশা দেখাতে পারে এই আইজিজি। আমি এটা নিয়েই ডক্টর পোদ্দারের কাছে যাব, যে ডক্টর পোদ্দার, যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ক্রমশ সংক্রমণের সংখ্যা সেটা বাড়ছে, সেটা রাজ্যে হোক বা সেটা দেশের নিরিখে হোক, সেখানে দাঁড়িয়ে অ্যান্টিবডি টেস্ট কতটা গুরুত্বপূর্ণ এবং কেন? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত শুধু চেষ্টা করে যাচ্ছিলাম যাদের শরীরে সংক্রমণ আছে সেই অ্যাক্টিভ স্টেজে ডিজিজগুলো ধরতে, কিন্তু পাশাপাশি এটা অলরেডি বোঝা হয়ে গেছে যে সবাই সিমটমেটিক নয়, অনেকেই অ্যাসিমটমেটিক, এবং অ্যাসিমটমেটিক হয়ে তারা সেরেও যাচ্ছে, তারা অজান্তে বুঝতেও পারলো না তাদের শরীরে করোনা ঢুকলো, হয়ে সেটা ভালো হয়ে ঠিকও হয়ে গেল। তো সেই ক্ষেত্রে অসুখটা কতটা দূর পর্যন্ত ইনট্রুড করলো, কতটা দূর ছড়ালো, সেটা জানাটা খুব জরুরি। প্রিভ্যালেন্স জানতে পারলে সুবিধা হবে যে আমাদের স্ট্র্যাটেজিগুলো ঠিক করতে, কোন জায়গাতে সব থেকে বেশি ছড়াচ্ছে সেই জায়গাটা আমাদের হাইলাইট করতে সুবিধা হবে, কোন জায়গাতে তাড়াতাড়ি ইমিউনিটি ডেভেলপ করছে, মানে হার্ড ইমিউনিটি যেটা বারবার বলা হচ্ছে, 70% পপুলেশন যদি আমি ইমিউনিটি পেয়ে যায়, আইজিজি পজিটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই করোনা নিয়ে আর বেশি ভাববো না। কিন্তু 70% পৌঁছতে তো বহু সময় লাগবে। তাহলে কোন কোন এরিয়াগুলোতে, কলকাতাতে যদি আমি ধরে নিই, হয়তো 5টা জায়গায় 5 রকম ভাবে
ছড়াচ্ছে। তো সেই 5টা জায়গার ভেতরে কোন কোন জায়গাতে কত বেশিটা ছড়িয়েছে সেই হিসেবে সেই জায়গার লোকালিটির যে মাস যে ইমিউনিটিটা সেটা অনেকটা বুঝতে পারা যায়। সেই অনুযায়ী স্ট্র্যাটেজিটা ঠিক করাটা খুব সুবিধা হয়। এটা অবশ্যই ওয়েলকাম মুভ। যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোর রিপোর্টটা আসলে সেই অনুযায়ী আমাদের যারা নেতা নেত্রীরা আছে তারা সেটাকে স্ট্র্যাটেজি ঠিক করতে অনেক সহজ হবে। আমি আসবো ঠিক এই জায়গাটাতে আলোচনা, একটা ছোট্ট বিরতি তার আগে নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমরা এর আগে অর্থাৎ প্রথম দফায় যে আলোচনা করলাম, বিশেষজ্ঞরা যেটা বলছেন একটু দেখে নেওয়ার চেষ্টা করা যাক তাদের বক্তব্যের উপর ভিত্তি করে র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট কি, কোনো এলাকায় কোনো গোষ্ঠীতে রোগ কতটা ছড়িয়েছে তা বোঝা সম্ভব হয় এই র্যান্ডম অ্যান্টিবডি টেস্টে। গৃহীত নমুনার কত শতাংশে অ্যান্টিবডি মিলছে তার ভিত্তিতে নীতি নির্ধারণ সেটা সম্ভব। গোষ্ঠীতে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে কিনা সেই সম্পর্কে ধারণা হতে পারে। রক্তে আইজিএম অ্যান্টিবডি মেলার অর্থ সংক্রমণের মেয়াদ বেশি দিন নয়। রক্তে আইজিজি অ্যান্টিবডি মেলার অর্থ অনেক আগেই সংক্রমণ হয়েছে। উপসর্গ দেখা দেওয়ার 1 থেকে 2 সপ্তাহ পর অ্যান্টিবডি তৈরি শুরু হয়, তাই রোগ নির্ণয়ের জন্য নয়, মহামারীর চরিত্র বুঝতে এই পরীক্ষা করা হয়। ঠিক এই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব প্রসূনবাবুর কাছে। প্রসূনবাবু, যেহেতু করোনা ভাইরাস সম্পর্কে এখনো অনেকগুলো দিক অজানা, তাই এর চরিত্র নির্ধারণের ক্ষেত্রে এই অ্যান্টিবডি টেস্ট কতটা ভূমিকা পালন করতে পারে? আমি আবার গোড়া থেকে যদি বলি, যে কোনো সংক্রমণের দুটো দিক থাকে। একটা বলে উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ডটা হচ্ছে সংক্রামিত হয়েছে কিন্তু রোগটা হয়নি, এটা যত তাড়াতাড়ি ধরা যায় তার জন্য এই যে লালারসের যে পরীক্ষাটা হয় আরএনএ, তারপর রোগটা হয়েছে তার দেহে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা প্রফেসর নন্দী বলছিলেন। ইমিডিয়েট যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটাকে বলে আইজিএম। তারপর পরবর্তীকালে আইজিএমের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং সেকেন্ডারি একটা রেসপন্স যেটা বেরোয় সেটা হচ্ছে আইজিজি। এই আইজিজিটা পারসিস্ট করে। তো আমাদের যে নিউক্লিক অ্যাসিড পরীক্ষাটা সেটা ব্যয়সাপেক্ষ, সময়বাহুল্য হলেও দ্যাট ডিটেক্টস আর্লি। সেই জন্য এটা যাদের রোগটা হয়েছে, যারা রোগী উপসর্গ সহ ঘুরছে তাদের মধ্যে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে গেলে এটা কাজে লাগে। আবার কিছু কিছু সাইলেন্ট যাদের ইনফেকশন হয়ে গেছে, কোনো উপসর্গহীনভাবে চলে গেছে, তাদের পরীক্ষাও হয়নি, পরবর্তীতে ডেভেলপ এই অ্যান্টিবডি, এটা আইজিজিটা ডিটেক্ট করতে কাজে লাগে। তাহলে আমার যে ব্যাপ্তি, রোগটার যে ব্যাপ্তিটা সেটা ডিটেক্ট করতে আইজিজির ভূমিকাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা কাজ করে। তো এই জায়গাটায় আসতে গেলে এই আইজিজি পরীক্ষা করাটা যথেষ্ট পরিমাণে জরুরি। দ্বিতীয় কথা, এই যে সংক্রমণের জায়গাটা আমরা বলছিলাম, কিছু কিছু আছে আমরা দেখি ক্লাস্টার্স বা কন্টেনমেন্ট জোন, এসব জায়গায় বেশি মাত্রায় বা কোনো একটা গোষ্ঠীর মধ্যে, যেমন দেখা গেল মুম্বাইয়ের যে ধারাবি একটা জায়গা আছে, বিরাট জনবহুল সংখ্যা, সেখানে একটা বহু পরিমাণে দেখা গেল এই যে কেসেস এরা আসছে। তো সেই জায়গায় যদি আমাকে দেখতে হয় কতটা স্প্রেড হয়েছে, সেখানে মোস্ট প্র্যাকটিক্যাল মেথড হচ্ছে আমি সবার যদি এই অ্যান্টিবডি টেস্টটা করতে পারি। তো অ্যান্টিবডি টেস্টটা এইখানেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি আসবো প্রসূনবাবু আপনার কাছে। আর এখানেই অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিন তৈরির কাজ যেহেতু এই মুহূর্তে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও খুবই তাৎপর্যপূর্ণ। এমনটাই আমরা কথা বলেছিলাম ডক্টর শ্যামাশিস ব্যানার্জির সঙ্গে, তিনি কি বলেছেন শুনে নেব। শুনতেই আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আলোচনায়। আমরা যতটুকু খবর পেয়েছি সেটা ইংল্যান্ডে যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে অলরেডি ট্রায়াল করছে। এবং আপনারা হয়তো জানেন যে অ্যাস্ট্রা বলে একটি কোম্পানি আছে, তারা অলরেডি ভ্যাকসিন ম্যানুফ্যাকচার আরম্ভ করে দিয়েছে এবং ভ্যাকসিনের ট্রায়াল শেষ হলেই যাতে তারা পৃথিবীতে সব জায়গায় ভ্যাকসিন পাঠাতে পারে। সেখানে দেখা গেছে যে ভ্যাকসিনে অ্যান্টিবডি সাফিসিয়েন্ট তৈরি হচ্ছে, অ্যাটলিস্ট প্রিলিমিনারি খবরটা তাই। বিরতির
পর আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি এই জায়গাটাতেই ডক্টর নন্দীর কাছে যাব। ডক্টর নন্দী, এই র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট এর যদি একটা অংশে যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি কলকাতায় হয়েছে, যে নির্দিষ্ট সংখ্যক একটা স্যাম্পল সেটা কালেক্ট করে তার ওপর এই সমীক্ষাটা হতে চলেছে, এটা থেকে কতটা নির্দিষ্টভাবে একটা আইডিয়া পাওয়া যেতে পারে, অর্থাৎ এটার অ্যাকিউরেসি রেট কীরকম? আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু ভ্যাকসিন প্রয়োগ করলেও অ্যান্টিবডি তৈরি হয়, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে, অ্যান্টিবডির চরিত্র সম্পর্কে নির্দিষ্ট হওয়াটা সেটা কি ভ্যাকসিন উদ্ভাবনের ক্ষেত্রেও কোথাও একটা সেটাকে কোথাও ফ্যাসিলিটেট করতে পারে, কোথাও সেটা পথ সুগম করতে পারে? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আমাদের কি উদ্দেশ্যে টেস্টটা করা হচ্ছে। একটা হচ্ছে প্রথম উদ্দেশ্য, যেটা আমার পূর্বসূরীরা অলরেডি আলোচনা করেছেন, আমি আরেকটু বিশদভাবে বলে দিই। সেটা হচ্ছে যে ইনফেকশন রেটটা জানার জন্য। ইনফেকশন মানে এটা অসুখ নয়, কিন্তু ইনফেকশন হচ্ছে একটা জীবাণু কারোর শরীরে ঢুকলেই তাকে ইনফেকশন বলা হয়। সমস্ত ইনফেকশন আলটিমেটলি ডিজিজে পরিণত হয় না, অসুখ না হয়েও ইনফেকশন থাকে শরীরে, যাকে আমরা অ্যাসিমটোম্যাটিক স্টেজ বলে থাকি। এখন এইভাবেই তারা থেকে যেতে পারে। তাদের মধ্যে কিছু ক্ষেত্রে ভাইরাস থাকে, তারা ছড়িয়ে যেতে পারে, যাদের আমরা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার্স বলি। আবার এমন কিছু মানুষ আছেন যারা ইনকুবেশন পিরিয়ডে থাকেন, যখন নাকি আমরা ব্লাড টেস্টটা করছি তখন হয়তো তাদের কিছু পাওয়া গেল না, তারা ইনকুবেশন পিরিয়ডে আছে, পরবর্তীকালে তারা ডিজিজ ম্যানিফেস্ট করতে পারে। এই যে তার মানে টোটাল সামগ্রিকভাবে কত মানুষের মধ্যে ছড়িয়েছে তার একটা পরিসংখ্যান বার করা, যে একটা এলাকাতে কত মাত্রায় এটা ছড়িয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই টেস্টটা, ধরো আজকে আপনি যেটা বলছেন আজকে কলকাতা শহরে করা হয়েছে, এই যে টেস্টটা রিপোর্ট 16 দিন 12 দিন পরে যাই আসুক না কেন, এই যে এটা দিচ্ছে যে রেজাল্টটা দেবে, সেই রেজাল্টটা কি আজকের? সেই রেজাল্টটা কি বলে দেবে আমাদের? এই রেজাল্টটা আমাদের বলে দেবে যে আজ থেকে অন্তত 3-4 সপ্তাহ আগে এরা যাদের পজিটিভ হবে, আইজিজি যাদের পজিটিভ হবে, তাদের বুঝতে হবে আমাদের যে এদের ইনফেকশনটা এরা প্রায় 1 মাস আগে পেয়েছে। কারণ আমরা জানি যে 2-3 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত লাগে আইজিজি তৈরি হতে। সুতরাং আমরা ধরে নেব যে এটা পুরনো খবর। এবারে আমি এখানের আরেকটা দিক, খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা কালাজ্বরের ক্ষেত্রে করেছি, বারবার কালাজ্বর কন্ট্রোলের সময় আমরা 1990s-এ 80s-এ করেছি, পশ্চিমবাংলায় বিহারে এসব জায়গায় করেছি। সেটা হচ্ছে এই রকম অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আজকে যেটা করলাম, ধরো আমি একটা হিসেব নিলাম, 10 জনের মধ্যে 5 জন আজকে পজিটিভ হলো, বাকি 5 জন যারা নেগেটিভ হলো তারা কারা? তাদের কি ইনফেকশন হয়নি? বলা যাবে না। এমন হয়েছে তাদের আইজিএম আছে, তার মানে রিসেন্ট ইনফেকশন, তাদের এখন আইজিজি ডেভেলপ করেনি, বা তাদের মধ্যে এখনো ইনফেকশন হয়নি, এটাও হতে পারে। এইবারে এই পুরো প্রসেসটা কিন্তু আজকে থেমে গেলে চলবে না, এটাকে বারবার করতে হবে। এবং ওই একই জায়গায় এই যে 5 জন নেগেটিভ হলো, এই 5 জনকে আমি ঠিক এই জায়গাতেই ডক্টর সুমন পোদ্দারের কাছে আসবো। ডক্টর পোদ্দার, দুটো জিনিস, এক হচ্ছে যে এই অ্যাসিমটোমেটিক যারা, তাদের থেকে ভাইরাস স্প্রেড করছে কিনা এটা নিয়ে আমরা দেখলাম যে 24 ঘন্টার মধ্যে দু রকমের কথা বললো, নাম্বার 1। নাম্বার 2, ICMR-এরই একটা রিসেন্ট স্টাডি সেটা বলছে যে কন্টেনমেন্ট জোনে 15 to 30% মানুষ, বাসিন্দা, তারা অলরেডি তাদের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে, অর্থাৎ তাদের শরীরে এই মানে ভাইরাস তারা এক্সপোজড হয়েছেন, এই কোভিড-19-এর প্রতি তারা এক্সপোজড হয়েছেন। আমার এখানেই জিজ্ঞাসা যে ওই প্রশ্নটার উত্তর পেতে, যে অ্যাসিমটোমেটিক যারা, তারা ভাইরাস স্প্রেড করতে পারছেন কি পারছে না, সেখানেও কি উত্তরটা দিতে পারে এই যাদের অ্যান্টিবডি টেস্ট হচ্ছে এবং পরবর্তীকালে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং যদি হয়? হ্যাঁ, কিছুটা আন্দাজ অবশ্যই পাওয়া যায়। যখন দেখা যাবে যে ধরুন একটা ফ্যামিলিতে, এ তো র্যান্ডামলি টেস্ট হচ্ছে, তো র্যান্ডামলি টেস্ট হতে গিয়ে ধরুন একটা ফ্যামিলিতে দেখা গেল একজনের ক্ষেত্রে তার হয়তো আইজিজি পজিটিভ আসলো, কিন্তু সে কোনো রকম উপসর্গ কখনো দেখা যায়নি। তো উপসর্গ যখন দেখা যায়নি, তার মানে সে অসুখটাতে সাফার করেনি, দ্যাট মিনস অ্যাসিমটোমেটিক।
তাহলে অ্যাসিম্পটোমেটিক অথচ তার শরীরে আইজিজি এসছে, তার মানে তার সংক্রমণ হয়েছিল। তাহলে সে কিভাবে এটা অ্যাকোয়ার করলো? তার থেকে সেই জায়গাতে সেই ফ্যামিলির বাকিদের মধ্যেও একই রকম ভাবে যদি তখন দেখা যায় যে তাদের শরীরেও সেই জিনিসটা আছে কিনা, যদি পাওয়া গেল তখন একটা আন্দাজ পাওয়া যায়, কিছুটা আন্দাজ পাওয়া যায় যে অ্যাসিম্পটোমেটিক অবস্থাতে সে আর কিছু ছড়িয়েছে কিনা। যেমন ধরুন আমি হয়তো এই পরিবারের একমাত্র ব্যক্তি যে বাড়ির বাইরে বেরোচ্ছি, বাকিরা লকডাউন হয়ে বাড়িতে আছে। এবার আমি যদি কোনো কারণে উপসর্গবিহীন অবস্থাতে আইজিজি প্রডিউস করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমার বাড়ির বাকিদের মধ্যে তাহলে চেক করতে হবে, এবং চেক করে যদি দেখা যায় যে তাদের ভেতরেও আইজিজি ডেভেলপ করছে বা হয়তোবা আইজিএম এসে গেছে, তারাও অ্যাসিম্পটোমেটিক, তখন সেক্ষেত্রে বোঝা যাবে আমি অ্যাসিম্পটোমেটিক অবস্থাতেই আমার বাড়ির বাকি মেম্বারদের মধ্যে আমি ছড়িয়েছি কিনা। সেদিক থেকে অবশ্যই কিছুটা ধারণা করা যায়, যদিও এটাকে এত ন্যারোলি বলাটা খুব মুশকিল, বাট অবশ্যই কিছুটা ধারণা পাওয়া যায় অবশ্যই। আমি আসবো আপনার কাছে ডক্টর পোদ্দার। আমি তার আগে একবার দেখাবো যে আজকে আমরা দেখলাম স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হলো যে দিল্লি সরকারের যে আশঙ্কাটা সেটাকে কার্যত উড়িয়ে দিয়ে বলা হলো যে গোষ্ঠী সংক্রমণ এখনো অবধি এদেশে শুরু হয়নি। কি বলা হলো, আইসিএমআর কি বলছে আপনাদের শোনাবো। And as we have shown that India is such a large country and the prevalence is so low that we have found that the prevalence is less than 1% in these small districts. In the urban areas it may be slightly higher, in the containment areas it may be slightly higher, but we are definitely India is not in community transmission, and I would like to emphasize it is not in community transmission. এখনো অবধি গোষ্ঠী সংক্রমণ এদেশে শুরু হয়নি বলছে আইসিএমআর। আমি চলে যাব প্রসূন বাবুর কাছে। ডক্টর ভট্টাচার্য, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কি শুরু হয়নি, এক্ষেত্রেও এই র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট সেটা কি দিশা দেখাতে পারে? নিঃসন্দেহে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। দ্বিতীয় কথা, গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি হয়নি এটা হচ্ছে এখন বিতর্কের বিষয়। নিশ্চয়ই আইসিএমআর একরকম বলছে, তবে যেটা ব্যক্তিগতভাবে আমাদের মনে হয় যে জায়গাগুলোতে আমরা প্রচুর পরিমাণে হয়তো ওভারঅল আমাদের সারা দেশে হয়তো গোষ্ঠী সংক্রমণ হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় নিঃসন্দেহে একটা খুব প্রচুর নাম্বার অফ এই যে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু একটা এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা কিন্তু গোষ্ঠী সংক্রমণ হয়তো কিছু কিছু জায়গা হলো, কিছু যেমন দিল্লির মতো শহর, মুম্বাইয়ের মতো শহর বা কলকাতার কোনো জায়গায়, এই জায়গায় কিন্তু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। এই যে আইজিজি টেস্টিং, নিঃসন্দেহে একটা পপুলেশনে তার ব্যাপ্তিটা কত হয়েছে এই টেস্টিংটা করে বোঝা যাবে। দ্বিতীয় কথা, আইজিজি টেস্টিংয়ের আরও একটা উল্লেখযোগ্য ভূমিকা আপনারা দেখছেন, আমরা অনেকেই অ্যান্টিবডি রিলেটেড প্লাজমা থেরাপি বা ইয়েতে করা হয়। তো আইজিজি টেস্টিংটা যদি সত্যি স্ট্যান্ডার্ডাইজ হওয়া যায়, তাহলে কিন্তু এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যান্টিবডির যে মাত্রা, যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে, এখানে এটা একটা প্রথম ধাপ। যদি প্লাজমা থেরাপি ইট বিকাম সাকসেসফুল, এখানে কিন্তু অ্যান্টিবডি টাইটারটা কত সেটাও আমরা এলআইজে মেথডে এস্টিমেট করতে পারি। এটা হয়তো আগামী দিনে যদি প্লাজমা থেরাপিতে উপকার লোকে পায়, তাহলে কিন্তু এটা আরও একটা উল্লেখ্য জায়গায় দাঁড়িয়ে যেতে পারে, এটা ভবিষ্যতে বলতে পারবে। আমি এখানেই ডক্টর পোদ্দারের কাছে যাব যে ডক্টর পোদ্দার, যে স্যাম্পল সাইজ আমরা এখন অবধি যেটা জানতে পারছি, কিছুক্ষণ আগে ডক্টর নন্দীও যেটা বলছিলেন যে স্যাম্পল সাইজ আমরা এখন অবধি জানতে পারছি যে 16টি বড়, একটি করে ওয়ার্ডে 4টি করে স্পট, এবং প্রত্যেক স্পট থেকে 10টি করে র্যান্ডাম স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, এবং কন্টেনমেন্ট জোন থেকে আরও 100 জন। আমি যেটা বারবার বলছি যে এখানে দাঁড়িয়ে অ্যাকিউরেসির সম্ভাবনা সেটা কতটা? দেখুন, এটা স্ট্যাটিস্টিশিয়ানের কাজ। এই স্ট্যাটিস্টিক্সের ব্যাপারটা, আমি স্ট্যাটিস্টিক্সের ছাত্র নই, সেটা আমি বলার ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু আইসিএমআর যখন এটা করছে তখন নিশ্চয়ই এর পেছনে প্রপার স্ট্যাটিস্টিক্যাল ইভ্যালুয়েশন করেই তবে স্যাম্পল সাইজ ঠিক করা হয়েছে। এই ব্যাপারে আমি প্রসূনবাবুর সাথে আরেকটু এগিয়ে পুরনো এর সাথে একটা বলতে চাই যে এখানে যে প্লাজমা থেরাপি যদি সেটা সাকসেসফুল হয়, ডেফিনেটলি তাহলে আমার এই অ্যান্টিবডি লেভেলগুলো কার শরীরে কতটা আসছে না আসছে, পজিটিভ আছে কিনা, সেটা আমার ডেফিনেটলি জানাটা খুব জরুরি।
তখন কি হবে, তখন সেই সাধারণ পপুলেশনের কাছ থেকেই আমি যদি তাদের আইজিই গুলো ধার নিতে পারি, মানে তার যে নর্মাল যে প্লাজমাটা পাচ্ছি সেটাকে তার উপযোগিতা দেখার একটা নির্দিষ্ট মেথড আছে, সে প্লাক নিউট্রালাইজেশন অ্যাসে, তো সেভাবে করে দেখে আমরা বুঝতে পারবো তার অ্যান্টিবডির জোর কতটা আছে এবং সেগুলো দিয়ে আমি কিন্তু প্লাজমা থেরাপিতে যেতে পারবো। সেটা অবশ্যই গবেষণার বিষয়, কিন্তু সেটা কিন্তু একটা নতুন দিক খুলে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং আমরা দেখেছি যে কলকাতা শহরেও প্লাজমা থেরাপি, হাবড়ার যে তরুণী যিনি কোভিড আক্রান্ত হয়ে তারপর সুস্থ হয়ে ওঠেন, তিনি প্লাজমা দিয়েছেন এবং প্লাজমা থেরাপি সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে ডক্টর পোদ্দার যেটা বলছেন যে আইজিজির পরিমাণ কতটা থাকছে সেই সম্পর্কে যদি নির্দিষ্ট একটা কনক্লুশনে পৌঁছানো যায়, সেক্ষেত্রে শুধুমাত্র যারা কোভিড আক্রান্ত হয়েছেন, অর্থাৎ যারা সিমটোমেটিক পেশেন্ট, যারা সেরে উঠেছেন তাদের প্লাজমাই নয়, প্রয়োজনে সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক যারা, তাদের অর্থাৎ সেই মানুষগুলো যাদের শরীরে আইজিজি একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, সেটা তাদের প্লাজমা নিয়েও এই ট্রিটমেন্টটা করা যেতে পারে। একটা ছোট্ট বিরতির পর এই আলোচনায় ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তিনজনের কাছে যেটা জানতে চাইবো যে আরও ধরে নেওয়া যাক সপ্তাহ দুয়েক এই র্যান্ডম অ্যান্টিবডি টেস্টের সম্পর্কে একটা আভাস, তার ফলাফল সম্পর্কে একটা আভাস পেতে আমাদের অপেক্ষা করতে হবে। তারপর কি? ডক্টর নন্দীর কাছে প্রথমে যাব। ডক্টর নন্দী, প্রথম কথা হচ্ছে যে এই যে এটাকে বলে সেরো এপিডেমিওলজিক্যাল স্টাডি বা সেরো সার্ভাইলেন্স, এই দুটো কথা আমাদের জানতে হবে। আজকে যেটা হয়েছে সেটা সেরো এপিডেমিওলজিক্যাল স্টাডি, এবং এটা থেকে কি জানবো না, পয়েন্ট প্রিভ্যালেন্স, মানে আজকের দিনে কত মানুষের মধ্যে ছড়িয়েছে। এই কাজটাকে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল স্ট্র্যাটেজির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং তখনই হবে সেরো সার্ভাইলেন্স। মানে আমরা আগামী দিনে যখন করব, এই অসুখের গতি প্রকৃতি ওটা বাড়ছে কি কমছে সেইটা জানা মোর জরুরি দেন আজকের দিনে পয়েন্ট প্রেভেলেন্স জানা। পয়েন্ট প্রেভেলেন্সটা শুরুবাত মাত্র, এরপরে এটাকে আমাদের ইনবিল্ড করতে হবে, এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে যে ওই যে আইসিএমআর বললেন যে গোষ্ঠী সংক্রমণ হয়নি, আমি ব্যক্তিগতভাবে চিকিৎসা করছি, এখানে যা দেখছি আমি মনে করি না গোষ্ঠী সংক্রমণ হয়নি। গোষ্ঠী সংক্রমণ অনেক আগেই হয়ে গেছে, আমরা দেখেছি। বিশেষ করে এখানে একটা কথা আমাকে ডিজি আইসিএমআর যদি শুনতে থাকে তার উদ্দেশ্যে বলা, যে এটা একটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ ব্যাপার। উনি যেটা বলছেন একটা কোয়ান্টিটেটিভ, মানে এত সংখ্যায় না হলে উনি ওটাকে বলবেন না, কিন্তু সমাজে এক মানুষ থেকে আরেক মানুষে, অপরিচিত মানুষের মধ্যে তো ছড়িয়েছে, তা সেটাকেই তো আমরা গোষ্ঠী সংক্রমণ বলবো। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। ডক্টর ভট্টাচার্য, হ্যাঁ দেখুন, এই যে আইজিজি, এই এস্টিমেশনটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। এতদিন আমরা সত্যি কথা বলতে কি এই যেভাবে পরীক্ষা করছি সেটা বাস্তবিকভাবে মাস স্ক্রিনিংয়ের পক্ষে সম্ভব না, সিরো সার্ভেলেন্সের পক্ষে কখনোই সম্ভব না। আইজিজিভাবে পরীক্ষা করলে এটা একই সাথে এলাইজা পদ্ধতিতে পরীক্ষাটা হয়, এবং এতে ওয়ান ব্যাচ আমরা প্রায় 88খানা টেস্ট, 96টা ওয়েল থাকে, প্রায় 88খানা টেস্ট এই পরীক্ষাটা করতে পারি। এবং বর্তমানে যেটা বিশেষ কিছু জায়গাকে সার্টিফাই করে এই যে লালারসের আরএনএ পরীক্ষা করতে দিচ্ছে, এই মাস স্ক্রিনিং করতে গেলে সেটা সম্ভব নয়, কেন এক একটা সেন্টারের উপর প্রচুর। একদমই আমি ডক্টর পোদ্দারের কাছে একদম সংক্ষেপে যাব। ডক্টর পোদ্দার প্লিজ 30 সেকেন্ডস। দেখুন, অবশেষে শুরু হয়েছে, আশা করব এটা আরো ব্যাপ্তি লাভ করবে। যেটা ডক্টর অমিতাভ নন্দী বলছিলেন, পয়েন্ট প্রিভ্যালেন্স দেখে আমাদের সেখানেই শেষ হলে চলবে না, আরেকটু এটাকে বাড়াতে হবে। এটার ব্যাপ্তি বাড়িয়ে যদি আমরা চালাতে পারি, কি রেটে ছড়াচ্ছে, কতটা ছড়াচ্ছে, সেটার একটা সম্যক ধারণা হবে। অনেক ধন্যবাদ ডক্টর পোদ্দার, অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য, ডক্টর নন্দী আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ শুরু হয়ে গেল র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট। এই মহামারীর চরিত্র কি, ভ্যাকসিনের পথে সেটা কতটা, এর ফাইন্ডিংসটা সেটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, এবং এর পাশাপাশি গোষ্ঠী সংক্রমণের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তার দোরগোড়ায় নাকি অলরেডি প্রবেশ করে গেছি, হার্ড ইমিউনিটি থেকে কত দূরে, এই সমস্ত উত্তরের জন্য আমাদের এর ফাইন্ডিংসের দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।